গোসল সেরে বেরিয়ে আসে সোহা। চুল শুকিয়ে ব্রাশ করে বেঁধে নেয়। ব্যালকনি দরজা লাগিয়ে জানালা লাগায়। সন্ধ্যা হয়ে আসছে ধরনীর বুকে। দুপুরে খাওয়া হয়নি, খিদে পেয়েছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সোহা দরজার দিকে তাকায়। কে এসেছে? শ্রবণ আসলে তো কলিং বেল বাজাবে না। আনিমা চৌধুরী আসলো কি নাকি অন্য কেউ হতে পারে। চিন্তা ভাবনা করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে তাকিয়ে দেখে পাশের ফ্ল্যাটে সেই ভদ্রমহিলা দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওনাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সোহার চোখ কপালে। উনি দরজা খুলে কিভাবে? চাবি কোথায় পেল? এটা কি মানুষ নাকি ভর সন্ধ্যাবেলা মানুষ রূপ ধারণ করে কোনো ভূত পেট দাঁড়িয়ে আছে? ভয়ে সোহার বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। হাত পা কাঁপতে শুরু করেছে। উল্টো ঘুরে দৌড় দেবে বেডরুমের দিকে। সেই মুহূর্তে ভদ্রমহিলা বললেন, কেমন আছো সোহা? সোহা কম্পিত স্বরে বলে, ভালো। আপনি কেমন আছেন আন্টি? ভালো। এভাবে কথা বলছো কেন? আপনি দরজা খুললেন কিভাবে? দরজা তো আগে থেকেই খোলা ছিল। দরজা খোলা দেখেই ভাবলাম তোমার সঙ্গে গল্প করে যাই। কথা বলতে বলতে ভদ্রমহিলা ভিতরের দিকে এগিয়ে আসেন। ওনার সঙ্গে কথা বলে সোহার মনে হচ্ছে না উনি ভূত, মানুষই মনে হচ্ছে। সোহা সোফায় এগিয়ে বলে, আন্টি বসুন। ভদ্রমহিলা সোফায় বসেন। সোহা এগিয়ে গিয়ে দরজা ভিজিয়ে নিয়ে এসে নিজেও বসে সোফায়। ভদ্রমহিলা আশেপাশে নজর বুলিয়ে বলেন, শ্রবণ ফ্ল্যাটে নেই? না, বাইরে রয়েছে। ও, বেশ কিছুদিন আগে একটা ছেলে এসেছিল তোমাদের ফ্ল্যাটে। কে সে ছেলে? হ্যাঁ, কিছুটা শ্রবণের মতোই দেখতে। ও, আপনি বোধহয় স্পর্শ ভাইয়ের কথা বলছিলেন আন্টি। ওই ছেলের নাম স্পর্শ? হ্যাঁ। কি হয় তোমার? চাচতো ভাই। শ্রবণ তোমার কাজিন? হ্যাঁ। স্পর্শ আর শ্রবণ ভাই? হ্যাঁ। তোমরা প্রেম করে বিয়ে করেছো? না, এমনটা ধারণা করেছিলাম আমি। শ্রবণ যা স্বভাব, ওকে দিয়ে প্রেম টেম হবে না। ভদ্রমহিলার কথা শুনে ওনার মুখের দিকে তাকিয়ে থাকে সোহা। ভদ্রমহিলা আবার বলেন, তোমাদের বাড়ি কোথায়? কাছেই। বাড়িতে না থেকে আলাদা থাকো কেন? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? শ্রবণ তো অনেক বছর ধরে এখানেই থাকে একা একা। ওর সঙ্গে কোনো ঝামেলা? আন্টি, চা খাবেন নাকি কফি? আরে, এসবের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আপনি বলুন কি খাবেন। আচ্ছা, এত করে যখন বলছো তখন চা নিয়ে আসো। আচ্ছা আন্টি, আপনি একটু বসুন, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। সোহা সোফা থেকে উঠে দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে আসে। বিড়বিড় করে বলে, শুধু শুধু কি এই মহিলাকে দেখতে পারে না নাকি? নারী নক্ষত্র সব জানতে চলে এসেছে। সদ্যপানে পানি বসিয়ে দাঁড়িয়ে থাকে। মহিলার কথা উত্তর যেন না দিতে হয় সেজন্য কৌশলে এগিয়ে উঠে এসেছে। 2 কাপ চা বানিয়ে সোফার কাছে এগিয়ে আসে আবার। 1 কাপ ভদ্রমহিলাকে দিয়ে অন্য কাপ নিজেও নিয়ে বসে সোফায়। ভদ্রমহিলা চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তুমি তো দারুণ চা বানাও। ধন্যবাদ আন্টি। বাচ্চা কাচ্চা হবে কবে তোমাদের? মহিলার কথা শুনে লজ্জা পায় সোহা। কথার উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দেয়। ভদ্রমহিলা আবার বলেন, এখনকার দিনকাল ভালো না। এখনকার ছেলেমেয়েরা সহজে বাচ্চা নিতে চায় না। যখন বাচ্চা নিতে চায় তখন হয় না। পিল টিল কিছু খেও না, আর পরে কিন্তু বাচ্চা হবে না। একটা হয়ে যাক, তারপর না হয় লম্বা গ্যাপ দিলে। সোয়া একটা কথাও বলে না। মহিলার দিকে তাকায়ও না। শ্রবণের বলা কিছু পুরনো কথা স্মরণ হয়েছে। বুকের ভিতরে ভারী হয়ে আসছে আবার। কি ভাবছো এত? কিছু না আন্টি। বেশি ভাবাভাবি বাদ দিয়ে বাচ্চা একটা নিয়ে ফেলো, পরে কিন্তু সমস্যা হবে। সোহা জোরপূর্বক একটু হাসে। ভদ্রমহিলা চা শেষ হতেই ওনার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, তোমার আঙ্কেল এসেছে বোধহয়। যাই আজকে, অন্যদিন আবার আসবো। ভদ্রমহিলা বেরিয়ে যান ফ্ল্যাট থেকে। সোহা দরজা লাগিয়ে বেডরুমে চলে আসে। বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করার জন্য দরজা খুলতে গেলেও পারে না খুলতে। চাবি দিয়ে দরজাটা খুলেছে না, বুঝতে পারে ভেতর থেকে লাগানো হয়েছে। চোয়াল শক্ত করে এক নাগারে কলিং বেল চাপতে শুরু করে। মিনিট পার হওয়ার আগে দরজা খুলে যায়। ভিতরে প্রবেশ করে দরজা লাগে আগুন চোখে। তাকায় সোহা মুখের দিকে। ওর চাউনি দেখে সোহার আত্মা শুকিয়ে গেছে। বাসখাই গলায় বলে, এই ডাইনির বাচ্চা, দরজার ভিতর থেকে লাগিয়েছিস কেন? তুমি দরজা খুলে রেখে চলে গিয়েছিলে, সেজন্য ভিতর থেকে লাগিয়েছিলাম। শ্রবণের গলার স্বর কিছুটা নিচু হয়।
দরজা খুলে রেখে গিয়েছিলাম। হ্যাঁ, শ্রবণ ঘুরে দরজার দিকে তাকায়। দরজা খুলে রেখে চলে গিয়েছিলাম। হতে পারে তাড়াহুড়া, হয়তো ভুলে গিয়েছিল। স্টাডি রুমের দিকে এগিয়ে যেতে সোফার সামনে থাকা টি টেবিলের ওপর নজর পড়ে। সোহার দিকে কপাল ভুরু কুঁচকে তাকিয়ে বলে, এখানে দুটো গায়ের চাপ কেন? ওই পাশের ফ্ল্যাটের আন্টি এসেছিল, ওই অসভ্য মহিলা। হ্যাঁ, দরজা খুলেছিস কেন? আর ওই মহিলাকে ফ্ল্যাটে ঢুকতে দিয়েছিস কেন? আমি তো জানতাম না দরজা খোলা রেখেই তুমি চলে গেছো। আন্টি কলিং বেল বাজানোর পর রুম থেকে বেরিয়ে এসে দেখি দরজা খোলা। দরজা খোলা দেখি অবাক হয়েছিলাম। আমি কিছু বলার আগে আন্টি নিজের থেকে ভেতরে ঢুকে গেছে। কি বলেছে? ওই আমরা বাড়িতে না থেকে এখানে কেন থাকি সব জিজ্ঞেস করেছিলেন। আর কি? সোহা হাত কসলাতে শুরু করে। শ্রবণের ধমকে নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আর বলেছিলেন দ্রুত বাচ্চা নিতে, পরে নাকি হবে না, সমস্যা হবে। তুই কি বলেছিস? কিছু বলিনি। শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, কেন বাচ্চা নেওয়ার শখ জেগেছে? দ্রুত দুই দিকে মাথা নেড়ে বলে, না, কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ বল, কি বলেছিলাম? সোহা নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমাদের কোনোদিনও বাচ্চা হবে না। হ্যাঁ, আমার কথা নড়চড় হলে তোর খবর আছে, হবে না। ওই অসভ্য মহিলা দ্বিতীয়বার যেন এই ফ্ল্যাটে প্রবেশ না করে। আচ্ছা। শ্রবণ ধূপধাপ পা ফেলে ভদ্রমহিলাকে যত রকমের গালি আছে সব দিতে দিতে স্টাডি রুমে প্রবেশ করে। কত বড় সাহস মহিলার! ওই ফ্ল্যাটে এসে ওর বউকে কুবুদ্ধি দেয় বাচ্চা নেওয়ার জন্য। সো আগের মতো দাঁড়িয়ে আছে এক জায়গায়, ওর চোখ দুটো টলমল করছে। বেশ অনেকগুলো দিনই পেরিয়ে গেছে। গত কয়েকদিন ধরে শ্রবণের মন মেজাজ ভীষণ খারাপ। কি হয়েছে কে জানে। সোহার সাহস হয় না জিজ্ঞেস করার। এমনিতে ওকে গালি আর ধমকের ওপর রেখেছে। 19-20 হলে মারার যেন তেড়ে যায়। কিছু জিজ্ঞেস করলে দেখা যাবে ঠাস করে একটা লাগিয়ে দিয়েছে। ওই শক্ত হাতে চর আর খেতে চায় না সোহা। অসময় শুয়েছিল সোহা, শরীরটা ভালো লাগছে না, কেমন ম্যাচম্যাচ করছে আর মাথা ঘুরছে। খেতেও ইচ্ছে করছে না। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করে। রুমে এসে সোহাকে শুয়ে থাকতে দেখে কিছুটা রাগী স্বরে বলে, এই অবলা শুয়ে আছিস কেন এভাবে? কফি বানিয়ে নিয়ে আয়। সোহা দ্রুত শোয়া থেকে উঠে বসে। মাথা চক্কর দিয়ে ওঠে। পুরো দুনিয়া যেন নড়ে উঠল। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে বসে বিছানায়। বাইরে ভালো লাগছিল না, তাই ফিরে আসলো। কিন্তু এখানেও ভালো লাগছে না, শুধু শুধু রাগ হচ্ছে। কি করলে রাগ কমবে নিজেও বুঝতে পারছে না। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। চিত হয়ে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। কফি বানিয়ে নিয়ে আসে সোহা। বিছানার পাশে দাঁড়িয়ে বলে, তোমার কফি। শ্রবণ চোখ মেলে তাকায়। ওর চোখ দুটো কিছুটা লাল লাল হয়ে আছে। হাত বাড়িয়ে কফির মগ হাতে নিয়ে আস্তে ধীরে চুমুক দেয়। সোহা উল্টো ফিরে এগিয়ে গিয়ে শ্রবণে ছড়িয়ে রাখা শার্ট প্যান্ট বাস্কেট রেখে দেয়। বিছানার দিকে এগিয়ে আসতে আসতে শ্রবণের মুখের দিক তাকিয়ে থাকে। চেহারা রাগি রাগি দেখাচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করে কি না, থাক, ধমক খাওয়ার চেয়ে চুপ থাকা ভালো। প্রকৃতিতে রাত নেমে আসে। চারদিকে কৃত্রিম আলো জ্বলে উঠেছে। আকাশে টিপ টিপ করে আলো ছড়াচ্ছে লাখো তারা। হালকা হালকা মেঘও আছে। ব্যালকনিতে বসে আছে শ্রবণ। সিগারেট খেতে খেতে একবার আকাশ দেখছে, আবার নিচের দিকে দেখছে। কি করলে একটু শান্তি পাবে এটাই ভাবছে। অনেকগুলো দিন ধরে ওর এত অশান্তি লাগেনি। রুম থেকে সোহা ডেকে বলে, খাবে না? বার আসছি। সোহা ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে আসে। সন্ধ্যার পর একা একা রুম থেকে বের হতে ভয় লাগে। সিগারেট শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায় শ্রবণ। ধীর পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রবণ এসে দাঁড়াতেই সোহার নাকে সিগারেটের গন্ধ এসে ধরা দেয়। গা গুলিয়ে এসে সিগারেটের বিশ্রী গন্ধে চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। সোহার দিকে তাকিয়ে দেখে খাবার খাচ্ছে না সেভাবে, নড়াচড়া করছে এক আঙ্গুল দিয়ে। শ্রবণ কিছু না বলে নিজের খাওয়া কন্টিনিউ রাখে। শ্রবণ প্লেটে সব খাবার এলেও সোহা অল্প খেয়ে বাকি খাবারে পানি ঢেলে রেখে দেয়। বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে টেবিল গুছিয়ে রুমে ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে বিছানা রেডি করে শুতে গেলেই শ্রবণ বলে, শুনছিস কেন? সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, কি করব? পড়তে বস গিয়ে। কিছু না বলে বিছানা ছেড়ে নেমে স্টাডি রুমে প্রবেশ করে। শ্রবণ নিজেও আছে স্টাডি রুমে।
আর কয়েক মাস পরই মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হবে। পড়তে বসলো দুজনে, একজনের পড়া মন বসছে না। সোয়া অসুস্থ বোধ হচ্ছে আর শ্রবণের মেজাজ খিটখিটে হয়ে আছে।